ফিরে এলাম বিরতির পর। আমার সঙ্গে রয়েছেন এই শহরের ভীষণ প্রিয় একজন মানুষ, রাজীব হাসান চৌধুরী। কি অসাধারণ কাজগুলি আপনি করতেন রাজীব ভাই। চঞ্চল চৌধুরীকে নিয়ে এত সুন্দর একটা কাজ করেছেন। আমি শুনেছি এরকম আরেকটা কাজ হচ্ছে ওনাকে নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে গ্রামীণ ফোনের প্রথম দিককার ব্র্যান্ড টিভিসি, মানে তখন টেলিভিশন কমার্শিয়ালগুলা মানে মোটামুটিভাবে সবই হতো প্রোডাক্ট সেন্ট্রিক। তা আমরাই শুরু করলাম যে ব্র্যান্ড টিভিসি, মানে গল্প নির্ভর টেলিভিশন কমার্শিয়াল। তো গ্রামীণ ফোনের জন্য এটা ছিল সেকেন্ড। মানে এর আগে একটা ছিল নীলদরিয়া গানটা ইউজ করেছিলাম, শিমুল ছিল মডেল, এটা ছিল সেকেন্ড। তো চঞ্চল তখন একটা দুইটা নাটক করেছে। তো এটা ছিল হচ্ছে ওর, আমি যতটুকু জানি ওর প্রথম বিজ্ঞাপন। তো এটার গল্পটা তৈরি করার পর থেকে আমরা খুঁজছিলাম যে কে বানাতে পারে, কে অভিনয় করতে পারে। তো এটার ডিরেকশন ছিল মোস্তফা সরোয়ার ফারুকী, মডেল হিসেবে ছিল চঞ্চল, এটার মিউজিক করেছিল বাচ্চু ভাই। আমরা ঠিক করেছিলাম যে আমরা হচ্ছে যে মরুতীর্থ হিংলাজ সিনেমার যে গানটা, যে পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা করলে তব মাগো বলো কবে শীতল হব, ওই গানটা করব। তো তখন বাচ্চু ভাইকে বলা হয়েছিল, বাচ্চু ভাই মিউজিকটা করেন। তো এটার একটা মজার গল্প আছে। বাচ্চু ভাই যখন মিউজিকটা প্রথম করেন, তো তখন মিউজিকটা করার পরে আমরা আলোচনা করছিলাম যে গানটা কাকে দিয়ে গাওয়ানো যায়, কারণ যারা এক্সিস্টিং শিল্পী আছে আমরা একটু চাচ্ছিলাম নতুন একটা গলা আসুক, যে গলাটা আগে কেউ শোনেনি। তা আমরা যখন এই বিজ্ঞাপনটা শুটিং করছিলাম, এটা হচ্ছে সুন্দরবন, পিরোজপুর, ওই এলাকাটাতে আমরা লঞ্চের মধ্যে শ্যুট করতাম। তো সন্ধ্যা হয়ে গেলে আমাদের ওখানে যা হয় গান বাজনা হতো। তো ওইখানে আমরাও গান করতাম। তো চঞ্চল ভাই গান করতেন। চঞ্চল ভাই কিন্তু অসম্ভব ভালো গান করেন। তো উনি ভূপেন হাজারিকার গান শোনাতেন আমাদেরকে, এবং ওনার গলায় ভূপেন হাজারিকার গান অসম্ভব ভালো হয়। তো তখন আমরা বাচ্চু ভাইয়ের স্টুডিওতে বসে প্রবাবলি আমি বলেছিলাম যে বাচ্চু ভাই চঞ্চল ভাইকে দিয়ে গাওয়ানোর চেষ্টা করে দেখতে পারি। তো উনি বললো তাই নাকি, ও গান গায়? তা বললাম যে খুব ভালো গান গায়। তখন চঞ্চল ভাইকে বলা হলো। তো উনি বেশ ভয়ে ভয়েই ছিলেন, বাচ্চু ভাইয়ের স্টুডিওতে ওনাকে গান গাইতে হবে। তো উনি গাইলেন। সো এই পথের ক্লান্তি ভুলে যে গানটা বিজ্ঞাপনে করা, ওটা কিন্তু চঞ্চল ভাইয়ের গলা। তা আমি আজকে দেখলাম যে গ্রামীণ ফোন এই বিজ্ঞাপনটার একটা সিকুয়েল তৈরি করেছে। তো এটার মধ্যেও চঞ্চল ভাই আছেন। ওইটার মধ্যে গল্পটা ছিল যে চঞ্চল ভাই পড়াশোনার কারণে গ্রামের বাড়ি থেকে চলে আসছে, সো সে তার মাকে মিস করতো। এখন হচ্ছে আমি একবার দেখেছি বিজ্ঞাপন, পুরো গল্পটা পুরোপুরিভাবে মনে নাই, কিন্তু যেটা দেখেছি সেটা হচ্ছে চঞ্চল ভাই এখন বুড়ো হয়ে গেছেন, উনি আবার ফিরছেন তার মেয়ের সাথে দেখা করার জন্য, এরকম কিছু একটা গল্প। কিন্তু আমার খুব মানে দেখে খুব ইমোশনাল হয়ে গেছিলাম যে আর এই গল্প কত বছর আগে বানানো, এখন আবার নতুন করে তৈরি হচ্ছে। তো ভালো লেগেছে। এত সুন্দর কাজ করছেন আপনি, করেছেন আপনি, কিন্তু এই জিনিসটা ছাড়া উচিত হচ্ছে না। এটা চালানো উচিত আমার মনে হয়। আসলে কি ধরেন, মানে বিজ্ঞাপন ব্যাপারটা আমরা যেভাবে করে নিতাম অথবা যেভাবে করে নেওয়া উচিত, সেটা হচ্ছে যে বিজ্ঞাপন করার জন্য যেই মার্কেটের জন্য আপনি বিজ্ঞাপনটা বানাচ্ছেন সেই মার্কেটটাকে বোঝা খুব দরকার। আমি বাংলাদেশে জন্মানো একটা ছেলে, বাংলাদেশে বড় হওয়া একটা ছেলে, আমি বাংলাদেশটাকে ভীষণ ভালো বুঝি, তাই বাংলাদেশের গল্পগুলো আমি তৈরি করতে পারি। তা আমি যখন ক্যানাডায় আসি, আমি কিন্তু ক্যানাডায় এসে আমার একটা মাল্টিন্যাশনাল ক্যানাডিয়ান এজেন্সিতে আমার একটা চাকরিও ছিল যখন আমি আসি। তা আমি নিজে থেকে এটা ডিসাইড করি যে আমি এখানকার লাইফস্টাইল সম্পর্কে তখন কিছুই জানি না। মানে আমরা ক্রিকেট খেলি, ওরা হকি খেলে, আমরা চা খাই, ওরা কফি খায়, আমরা গরমে সিদ্ধ হই, ওরা বরফ পরিষ্কার করে, আমরা আওয়ামী লীগ বিএনপি নিয়ে কথা বলি, ওরা হচ্ছে লিবারেল আর কনজারভেটিভ নিয়ে কথা বলে। তো সব কিছু মিলে আমি দেখলাম যে এইটার জন্য আমাকে যে পরিমাণ খাটাখাটনি করতে হবে, তার থেকে বরং ছবি তোলা অথবা বাংলা স্কুল করা, এগুলোতে আমি বেশি আনন্দ পাবো। সেজন্য আমি বিজ্ঞাপন আর করিনি কখনো। তবে প্রতিভা থেমে থাকে না, আপনি যেটা আছে ওটা চলবে। আপনার ফটোগ্রাফি নিয়ে যেটা বলছিলাম শুরুতে, আমার বান্ধবীরা এক একজন ছবি তোলার জন্য তো উন্মাদ। আপনার এক একটা ফটোগ্রাফির ক্লিকে ওরা হয়ে যাচ্ছে অপরূপ সুন্দরী। তো এখন দেখা যাচ্ছে সেই পার্সোনাল ফটোগ্রাফার থেকে শুরু করে
প্রত্যেকটা অনুষ্ঠানে, উৎসবে, পার্বণে আপনাকে একমাত্র কাকে চাই? রাজীব ভাই। কেমন করে হলো এটা রাজীব ভাই? প্রথমে আমি ক্যামেরায় বলি, আপনি আপনার বান্ধবীদেরকে তার মানে বলছেন যে তারা এমনিতে সুন্দরী না? ওরা অসম্ভব সুন্দরী, আপনি তাহলে আপনি বলেন এখানে আমার কিন্তু কোনো কৃতিত্বই নাই। ওনারা এমনিতেই, মানুষ তো সুন্দর, মানে মানুষ সবসময় সুন্দর। আপনি যে একটা অপূর্ব একটা স্বর্গীয় ভাব এনে দেন সেটা। না বাবু, আমার যেটা হয়েছে যে টরন্টোতে আসার পর থেকে আমি বাংলাদেশে শখে ছবি তুলতাম, কখনো প্রফেশনালি তুলি নাই। এখানে আসার পরে যখন আমি অল্প অল্প করে ছবি তোলা শুরু করলাম এবং দেখলাম যে এখানকার মানুষ ছবিগুলো খুব পছন্দ করছে। কারণ হয় কি, আমরা যারা ইমিগ্র্যান্টস, আমরা তো মানে সব মুহূর্তগুলোকে ধরে রাখতে চাই। ধরেন সব কিছু হয়তো বা দেখবেন প্রথম, আচ্ছা আমার প্রথম উইন্টার, আমার বাচ্চার প্রথম জন্মদিন, অথবা আমার ক্যানাডায় আমাদের প্রথম ফল। তো এরকম অনেক ঘটনা এখানে থাকে। তখন আমি যখন ছবি তোলা শুরু করলাম, যে দেখলাম খুব পছন্দ করছে ছবিগুলো, সেখান থেকেই ছবি তোলা শুরু করতে করতে একটা সময় দেখলাম আমি খুব এনজয় করছি। কারণ আমি খুব আড্ডাবাজ মানুষ। আমি বাংলাদেশে থাকতে আমি বলতাম যে ঢাকা শহরের এমন কোনো পাড়া নাই যে পাড়াতে আমার পরিচিত কেউ নাই। তা আমি যখন টরন্টোতে প্রথম আসি, তখন আমার কাছে মনে হলো যে টরন্টোতে এমন কোনো পাড়া খুঁজে পাচ্ছি না যেখানটাতে আমার বন্ধু আছে। তো আমার মনে হলো যে আমার আসলে বন্ধু বানানো দরকার অনেক। তো ছবি তুলতে তুলতে যেটা হয়েছে যে এখন মোটামুটি অনেককে আমি চিনি, ভালো লাগে, সবার সাথে মিশি। আর আমি বাচ্চাদের সাথে সময় কাটাতে খুব পছন্দ করি। ছবি তুলতে যেটা হয় যে আমার বাচ্চাদের সাথে অনেক বন্ধুত্ব হয়। এবং দেখেন, এখন আমি বাংলা স্কুল করছি বাচ্চাদের জন্য। তো এই যে আমি 5 বছর ধরে যে আমি ছবি তোলার বদৌলতে যে কয়েকশো ফ্যামিলির সাথে আমার পরিচয়, এই প্রত্যেকটা বাচ্চা কিন্তু আমি তাদেরকে খুব ভালো মতো আমার স্টাডি করা, যে ওদেরকে যদি আমি বাংলা শেখাতে চাই তাহলে আমাকে কি পদ্ধতি প্রয়োগ করতে হবে। তো এটা আসলে আমি প্ল্যানের মধ্যে বলতে পারেন, যেটা ইটস অল পার্ট অফ দ্য প্ল্যান। ভীষণ ভালো লাগলো শুনে। যাই হোক, আমার বান্ধবীর আরো খুশি হোক, আরো তুলেন। পুরো টরন্টো শহর ছাড়িয়ে পুরো ক্যানাডা আপনার ছবি তোলার জন্য ডাক আসুক, সেটা চাই। বেশ কয়েকবার আমরা বোধহয় অন্যরকম ঈদ পালন করলাম। জি। তো এরকম অন্যরকম ঈদ নিয়ে কি এবারও ঈদে কোনো গান আসছে আপনার? না, আমি মানে এই ঈদে কোনো কিছু করছি না। আমি আবার ওটা বিশ্বাসও করি না যে ধরেন একটা ঈদে একটা গান করেছিলাম দেখে প্রতি ঈদে করব, ওইটাও আমার কাছে মনে হয় যে এটা বোধহয় ঠিক না। সবসময় একটা কম্প্যারিজন চলে আসে যে আগের ঈদের গানটাই ভালো হয়েছিল ভাই, এবারেরটা কিন্তু ওরকম হয় নাই। আর যেটা বলছিলাম যে খুব বেশি মিউজিক নিয়ে কিছু করা হয় নাই, কিন্তু আমার অনেকগুলা জমিয়ে রাখা গান, নিজের গান, আমি কিছুদিন আগে দেশে গিয়েছিলাম, ওইখানে আমি ওগুলো রেকর্ড করে এসেছি। মানে 3-4টা গান রেকর্ড করা আছে। ওগুলা এখন মানে মিউজিক কম্পোজার যে আছে ও ধীরে ধীরে ঠিকঠাক করছে। তো আশা করছি হয়তো বা সামনে 1-2 মাসের মধ্যে নতুন 1-2 গান আসবে, কিন্তু ঈদের কিছু না, ওটা অন্যরকম গান। আমরা আপনার কিছু দুর্দান্ত বিজ্ঞাপন চিত্রের কাজ দেখেছি, যেগুলি সত্যি প্রশংসার দাবিদার। এত সুন্দর আপনার কাজগুলি ছিল। তো আপনার এই বিজ্ঞাপন চিত্রের কাজ এখন কোথায় থেমে আছে? এখন করছেন না, ওটা আমার আগের জীবন। আমার আমার মানে কর্মক্ষেত্র অথবা আমার ক্যারিয়ার পুরোটাই হচ্ছে বিজ্ঞাপনে। আমি প্রায় 16-17 বছর বাংলাদেশে বিজ্ঞাপনী ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। তো কখনো অন্য কোম্পানিতে কাজ করেছি, আমার নিজেরও একটা অ্যাড ফার্ম ছিল। তো সেখান থেকেই নানা রকমের বিজ্ঞাপন করা। আমি খুবই ব্লেসড যে বাংলাদেশের ওই সময়কার যারা শীর্ষস্থানীয় কর্পোরেটগুলো ছিল, টেলিকমিউনিকেশন কোম্পানি, ব্যাংকস, ওদের সাথে তখন কাজ করা হয়েছে। তো আমি মোস্টলি হচ্ছে ব্র্যান্ড স্ট্র্যাটেজি করতাম, গল্প লিখতাম, ক্যাম্পেইন ডিজাইন করতাম। তো তখন বেশ কিছু বিজ্ঞাপন বানানো হয়েছিল, যেগুলা বানিয়েছিল হচ্ছে মানে বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় নির্মাতা আছে ওদেরকে দিয়ে বানানো। মানে ওগুলা খুবই ব্রিলিয়ান্ট কিছু জার্নি ছিল, খুবই। তো কানাডা চলে আসার পরে আমি খুব চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নিয়েছিলাম যে আমি আর বিজ্ঞাপন বানাবো না। তো সেজন্য আমি আর বিজ্ঞাপনের ধারে কাছে এখন নাই।
দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, সঙ্গে থাকবেন।